দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু ১৩১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত ৯২৬ জন। এবছর একদিনে রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড এটি। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ২৪,০৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তরে ২ জন করে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ২,৮২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১,৪৯৪ জন আর ১,৩২৮ জন অন্যান্য বিভাগে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরে মারা গেছে ৪ জন। পরিস্থিতি বিবেচনায় আলাদা ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২২ জনের। চট্টগ্রামে ৮ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১২ জন। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন। গেল ২ মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ৪৫ জন। আবার পরীক্ষা করা চাই বললে ওষুধ চলে, স্যালাইনের প্যারাসিটামল চলে এখন, আর কিছু নয়। মোটার ওষুধ ছিটাই, কিংবা এখানে হসপিটালও কিন্তু ছিটাচ্ছে না। যদি ছিটাই তাহলে এই মহামারী রোগ থেকে মানুষ মনে করেন অন্তপক্ষে কিছুটা রেহাই পাবে। মশার ওষুধও ছেটানো হচ্ছে। আমার মনে হচ্ছে এডিস মশা হয়তো বৃদ্ধি পাচ্ছে, এবং দুপুরের দিকে এবং রাতের দিকে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের এলাকায় খুবই মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিশেষ ওয়ার্ড চালু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মজুদ আছে পর্যাপ্ত কিট সহ ওষুধপত্র। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, এবং যে সমস্ত এখানে যদি জায়গা না হয় তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ডেঙ্গুর আলাদা কর্নার করেছি। ডেঙ্গুর পর্যাপ্ত পরিমাণ কিট আছে। তারপর হচ্ছে এখানে নর্মাল স্যালাইন যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা বেশি জরুরি, এটার জন্য নর্মাল স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডেঙ্গুতে মৃত্যু ও জটিলতা এড়াতে সময়মতো রোগীর চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ জ্বর কমানোর জন্য আমরা নিব না। আমরা অনেক সময় দেখি যে ডাইক্লোফেন বা অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো জ্বর কমানোর জন্য ইউজ করা হয়, অনেক সময় গ্রাম্য চিকিৎসক অথবা নিজেরাই জ্বর বেশি হলে এটা দিয়ে দেয়। এটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে। চলতি মৌসুমে চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। এর মধ্যে ৫৬৫ জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুককে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার বিকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে, জাহিদ ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতারা গ্রেপ্তার হচ্ছেন। এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রবিবার ব্যাংক হিসাবের এই তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে BFIU। এতে বলা হয়, ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে বা কখন জমা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখা হবে। ওবায়দুল কাদের সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। এর আগে ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। ১০ বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কোনো ভারতীয় কূটনীতিক। বৈঠকে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সীমান্ত হত্যা, পানি বণ্টন সহ দুই দেশের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা।
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। এর অংশ হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, পাকিস্তান, রাশিয়া, মালয়েশিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দীর্ঘ 10 বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান কোনো ভারতীয় হাইকমিশনার। 1.5 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে সিকিউরিটি যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারত বিএনপির সাথে সম্পর্ক ইতিবাচক করতে আগ্রহী বলেও জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছে। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায়, সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। মির্জা ফখরুল জানান, বাংলাদেশের সঙ্গে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে নাখোশ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। বলেন, আপত্তি সত্ত্বেও রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। 8 অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। পূজায় ভারতে 5 বছর ধরে ইলিশ রপ্তানি করা হয়, কিন্তু দায়িত্ব নিয়েই রপ্তানি না করার ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শনিবার ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানান ফরিদা আক্তার। মন্তব্য করেন, মৎস্য মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি করা হচ্ছে। যারা এর বিরোধিতা করছেন তা আবেগ ছাড়া কিছু নয়। এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মৎস্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের। বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা উৎপাদনের মাত্র 0.29%। এদিকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে 2টি কমিটি করেছে সরকার। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনায় জানানো হয়, জেলা কমিটি প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত ও সুপারিশ করবে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের কমিটি। তবে প্রকৃত অপরাধী যেন ছাড় না পায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ আইনজীবীদের। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয় নানা হয়রানিমূলক মামলা। এসব মামলা প্রত্যাহারের জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2 স্তরের কমিটি করা হয়েছে। যেসব মামলা প্রত্যাহার করা যাবে তা চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ করবে এ কমিটি।
জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারও রয়েছেন। জেলা পর্যায়ের কমিটির কাছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে, জমা দিতে হবে এজাহারসহ নথিপত্র। মন্ত্রণালয়ের কমিটিতে রয়েছেন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। জেলা কমিটির সুপারিশ, পরীক্ষা নিরীক্ষা ও প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ কমিটি। এতে আদালতের ওপর চাপ কমার পাশাপাশি নিরপরাধ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন আইনজীবীরা। তবে প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। যখন মামলা করছে যে অজ্ঞাতনামা আরো অনেকে এর সাথে দেখা যাচ্ছে 200-300 জনের নাম দিয়ে দিচ্ছে, যাদের হয়তো এটার সাথে কোনো সম্পৃক্ততাই নেই, দেশের বাইরে থাকেন, বিদেশ থাকেন, তাদের নামও এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। একটা প্রতিহিংসামূলক একটা বিষয় চলে এসেছিল, তো ওগুলো এখন যাচাই বাছাই হয়ে বাদ পড়ে যাবে। তবে প্রজ্ঞাপনে বলা হয়, দুদকে যদি কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা থাকে, সংস্থাটি লিখিত আদেশ ছাড়া সেসব প্রত্যাহার করা যাবে না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে প্রতি বছর ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব দেবেন। তবে চলতি বছর সম্পদের হিসাব দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সিলযুক্ত খামে করে এই সম্পদের হিসাব প্রত্যেকের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদ নজরদারিতে আনা হচ্ছে। কেউ ভুল তথ্য জমা দিলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান সচিব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব নেয়ার ফলে দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে বলেও জানান মোখলেসুর রহমান। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে আছে। পুলিশ বাহিনী এবং সরকারি প্রশাসনে এখনও তাদের লোক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকালে যশোর স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে আওয়ামী লীগ দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টি করছে, দেশকে অস্থিতিশীল করে তুলছে। রুহুল কবির রিজভী বলেন, শুধু পুলিশ বা প্রশাসন নয়, বিচার বিভাগও ছিল শেখ হাসিনার কবজায়। বিচারক, বিচারপতি পদে নিজের লোক দেখিয়েছেন। খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের সাজা দিতে তিনি এই অপতৎপরতা চালান। এই যে বিচার বিভাগ এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা, একটা কসাইখানা ছিল শেখ হাসিনা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত নেতাদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তার সাজা দিয়েছে। বগুড়ার শাহজাহানপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার সহ 2 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জজিফ, কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এবং কারা দায়ী, পুলিশ কি বলছে, এবং একজনের পরিচয় জানা গেছে, বাকি 2 জন কারা? দেখুন, এই বগুড়ার আজকে শাহজাহানপুরে সাবরুল এলাকায় আসলে সন্ধ্যার পরে এই শাহজাহানপুরের যে শীর্ষ সন্ত্রাসী বলা হয়, ওখানকার অধিবাসী কিংবা গ্রামবাসীরা যারা বলছেন যে সে চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই কারণেই তাকে শীর্ষ সন্ত্রাসী বলে তারা আখ্যায়িত দিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন যাবৎ তারা যে শোষণ নিপীড়নের শিকার হয়েছিলেন, হয়তোবা এই কারণেই তাদের যে শত্রু রয়েছেন সেই শত্রুতার জেরেই হয়তোবা এই নৃশংস হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত যে নিহত
রয়েছেন এই দুইজন, সেই নিহত দুইজনের কিন্তু লাশ এখনো এই জিয়া মেডিকেলে নিয়ে আসা হয়নি। তবে এখানে সেনাবাহিনী রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই হত্যাকাণ্ডকে ঘিরে, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। যেহেতু সাবগুল এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ এরকম অরাজকতা সৃষ্টি করে আসছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেখানকার গ্রামবাসীরা বলছেন যে দুর্বৃত্তরা ঠিক এই তাদের যে পূর্বশত্রুতার জের, এই কারণেই হয়তোবা এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে নিহত যে রয়েছেন জেলে ছিলেন এবং জেলে থাকা অবস্থায় তাকে কিন্তু সে একটি হত্যাকাণ্ড সংঘটিত করে আদেশ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে নিহতের স্বজনরা আসছেন ধীরে ধীরে। তারা আসলে বলছেন যে যেইভাবে তার হাজবেন্ডকে কিংবা তাদের স্বজনকে হত্যা করা হয়েছে, তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে আসলে যাতে তাদের বিচার করা হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। এখন পর্যন্ত আসলে মরদেহ জিয়া মেডিকেলে এসে পৌঁছায়নি, তবে ইতিমধ্যেই আমরা শুনেছি যে রাস্তায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে মরদেহ দুটি নিয়ে আসা হবে। জি, জজিফ হোসেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই এই ঘটনার সর্বশেষ আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের মেডিকেল টিম। দুপুরে শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধে ঢাকায় এসেছে চিকিৎসক দল। প্রয়োজন হলে গুরুতর আহতদের চীনে নিয়ে চিকিৎসা দেয়া হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত হাজারো ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকের শরীরে এখনো আটকে আছে বুলেট, কেউ হারিয়েছেন পা, কেউ চোখ। এমন গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে ঢাকায় এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 জন। আন্দোলনে আহত ছাত্র জনতার উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই সংকটে আমরা পাশে থাকতে চাই। বন্ধুত্বের স্মারক হিসেবেই জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনেরই অংশ। গুরুতর আহতদের প্রয়োজন হলে চীনে নিয়ে যাওয়া হবে বলে জানান মেডিকেল টিমের প্রধান। আমাদের দলটিতে অর্থোপেডিক্স, চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ নার্স রয়েছে। আহতদের জরুরি সেবা দেওয়া হবে, প্রয়োজনে গুরুতরদের চীনেও পাঠানো হবে। এরপর আরও চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম আসবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 112 দিন পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্র শিক্ষকের সরব উপস্থিতি দেখা যায়। সকালে সিনেট ভবন চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে কাজ চলছে। ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতিতে আবারও প্রাণোচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনের কারণে 112 দিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাবির শ্রেণী কার্যক্রম। রোববার প্রথম দিনে কয়েকটি বিভাগে ক্লাস হয়। প্রায় 4 মাস পর ক্যাম্পাসে ফিরে নতুন স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। তাদের আশা, ক্লাস পরীক্ষার ক্ষতি যেন দ্রুতই পূরণ হয়। যেভাবে আমাদের 3 মাস সময় আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে চলে গিয়েছে, তারা যেন 3 থেকে 4টা সেমিস্টারের মধ্যে এই 3 মাস সময়টা যেন পুষিয়ে নেয়। কোনো আধিপত্যবাদ যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসে জানিয়ে অনেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি না থাকার পক্ষে মত দেন। ছাত্র রাজনীতি আমাদের স্টুডেন্টের কাছে কখনো কোনো সুফল বয়ে আনেনি। এই যে নতুন সমন্বয়ক রাজনীতি আবার চালু হইতেছে, এটা আমি ডিরেক্ট বলি যে এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে শিক্ষকরা বলছেন, ছাত্র রাজনীতির বিষয়টি পর্যালোচনা করা উচিত। যে একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা পক্ষে আমরা নই। কারণ প্রত্যেক মানুষ মাটির রাজনৈতিক, তার চিন্তাভাবনা রাজনৈতিক, তার আচরণ রাজনৈতিক। রোববার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের ক্ষতিপূরণের পরিকল্পনায় প্রশাসন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি,
সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। শিক্ষক শিক্ষার্থীরা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ঢাবি উপাচার্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 2 দিনের অবরোধে অনেকটা স্থবির খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। হামলা ও সহিংসতার পর এখনও থমথমে 2 জেলার পরিস্থিতি। রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে, তবে যুগ্ম ছাত্র জনতার অবরোধের কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সড়ক ও নৌ যোগাযোগ। সাজেকে আটকা পড়েছেন অন্তত 1,500 পর্যটক। পাহাড়ে হামলা, সংঘর্ষ ও সহিংসতার জেরে দ্বিতীয় দিনের মতো অবরোধে কার্যত অচল খাগড়াছড়ি ও রাঙামাটি। ঢাকা চট্টগ্রামের সাথে বন্ধ আছে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল। হামলা সহিংসতার শঙ্কা থাকায় অনেকেই খোলেনি দোকান। যান চলাচল বন্ধ আছে। এখন আমাদের নিত্যপণ্য জিনিস পেঁয়াজ রসুন ওগুলা যেগুলো আসার কথা ওগুলা তো আসতে পারে না। দিন আনি দিন খাই, কথা বুঝছেন, আর আমরা রিস্ক নিয়ে যাওয়া আসা করতেছি। অবরোধের সমর্থনে রোববার সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারী যুগ্ম ছাত্র জনতা। বৃহস্পতিবার হামলা ও আগুনে খাগড়াছড়ির লারমা স্কোয়ারের 120টি পাহাড়ি ও বাঙালিদের দোকান পুড়ে গেছে। পুঁজি হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা একেবারে মেনে নিতে পারতেছি না, এত স্বল্প সময়ের মধ্যে যে কিচ্ছু বাঁচাতে পারে নাই। লুটপাট করে নিয়ে গেছে, আমাকে ফোন করে জানায়, এরপরও তো আগুন ধরা দিয়ে সবকিছু শেষ। এদিকে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েছে প্রায় 1,500 পর্যটক। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে তাদের ফিরিয়ে আনার সুযোগ নেই বলছে প্রশাসন। সবাই খুব সিকিউর আছে, পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা খুব সেফলি তাদেরকে মুভ করাবো। রাঙামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শহরের পরিবেশ কিছুটা থমথমে হলেও কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি। তবে গুজব ছড়িয়ে অস্থির করা হতে পারে পাহাড়, এমন শঙ্কায় স্থানীয়রা। গুজবের মতো, যেমন রাত্রেও ঘুমাতে পারি না, এদিক থেকে আতঙ্ক, এদিকে আতঙ্ক। আতঙ্কের ভিতরে আছি, মানে বলার মতো না। এটা একটা আমরা শান্তিপূর্ণ একটা সমাধান চাই। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ডিভিশন কমান্ডার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবে ছাড়া পাবেন না। আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।